হাসিনা সরকার গুমের অভিযোগ সবসময় অস্বীকার করেছে। সে সময় হাসিনার মন্ত্রীরা বলতো যে ঘুমের ভিকটিমরা স্বেচ্ছায় লুকিয়ে আছে, অন্যত্র বিয়ে করে চলে গেছে বা বিদেশে পালিয়ে গেছে। 2024 সালে যখন 5ই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 15.5 বছরের শেখ হাসিনা যে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, সেই শেখ হাসিনা সরকারের পতন হয় এবং ক্ষমতায় থাকাকালীন সময়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করে। রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এই সময় অনেকগুলো মানুষকে গুম করা হয়। হাসিনার শাসনামলে সারা দেশে মানুষদের বেআইনিভাবে আটক রাখার জন্য যেসব বন্দিশালা তৈরি করা হয়, যেগুলোকে আমরা আয়নাঘর নামে পরিচিতি পাই পরে, এবং সেখানে বিরোধী দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, ভিন্ন মতাবলম্বী, যেমন অনেকে লেখালেখি করেছেন, অনেকে এই ধরনের অনেক কথা লিখেছেন বা সরকারের যে অন্যায় অবিচারের কথা তুলে ধরেছেন, তাদেরকে গুম করা হয়েছে। এবং তথাকথিত জঙ্গি অনেকেই মানে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, যাদেরকে জাস্ট জঙ্গি হিসেবে তাদেরকে ধরে নিয়ে গুম করা হয়েছে, যারা আসলে জঙ্গি শব্দটাও জানে না। এরকম আমরা কতগুলো ভিকটিমের সাথে কথা বলেছি, যারা বলেছেন যে মানে তুলে নিয়ে গেছে যেহেতু ওনার দাড়ি টুপি ছিল। তো স্বল্পমেয়াদী এবং অনেক ক্ষেত্রে আবার সেগুলো বছরের পর বছর স্থায়ী হয়েছে। যেমন 453 দিন পরে মারুফ জামান, ওনাকে পাওয়া গেছে। তারপর আবার এখনো অনেক, তারপরে গুম করে রাখার যে মানে গোপন বন্দিশালাগুলো ছিল, সেখানে ডিজিএফআই এর এজেন্ট, ইন্টারোগেশন সেন্টার এবং র্যাবের যেসব বন্দিশালাগুলো ছিল, সেখানে হাসিনা ও আওয়ামী লীগের বিরোধিতাকারী রাজনৈতিক প্রতিপক্ষ এবং হাসিনা সরকার গুমের অভিযোগ সবসময় অস্বীকার করেছে। সে সময় হাসিনার মন্ত্রীরা বলতো যে ঘুমের ভিকটিমরা স্বেচ্ছায় লুকিয়ে আছে, অন্যত্র বিয়ে করে চলে গেছে বা বিদেশে পালিয়ে গেছে। যখন একটা বাড়িতে গেছেন বেড়াতে, সেখানে বলছেন ওনাকে যে আপনার স্বামী মনে হয় কোথাও বিয়ে করে চলে গেছে। মানে এতগুলো বছর পরও ওনাদের এই বিষয়গুলো ফেস করতে হচ্ছে। এবং হাসিনা আমলে গুমের যে ব্যাপক ঘটনা ঘটলেও গুমের ঘটনা কিন্তু বাংলাদেশে নতুন নয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এবং এরপরেও যুদ্ধ পরবর্তী সময় শেখ মুজিবের আমলে তখন গুমের ঘটনাগুলো ঘটে এবং সেই সময় সেক্টর কমান্ডার মেজর জলিল সহ অনেকেই গুম হয়েছিলেন। এবং 1996 সালে কল্পনা চাকমাকেও নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য গুম করেছেন এবং এই বিচারগুলো কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো হাসিনা শাসন আমলে যে সুপরিকল্পিতভাবে আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা বাহিনী গুমকে দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করার ফলে দেশে একটা ভয়ের সংস্কৃতি চালু হয়েছিল। ফলে হাসিনার আমলে গুম থেকে যারা ফেরত আসতেন তারা কিন্তু সহজে মুখ খুলতেন না। এবং সেই সময় 3টি প্রহসনমূলক নির্বাচন হয়েছিল এবং নির্বাচনের আগ দিয়ে আমরা দেখেছি গুমের ঘটনাগুলো অনেক বেড়ে গিয়েছিল। সেই সময় মূলত বিরোধী দলীয় নেতাকর্মীদের টার্গেট করে গুম করা হতো, যা একটা সিস্টেমেটিক ভাবে এটা করা হয়েছে। এবং আমি আগেও যেটা বলেছি যে জঙ্গি তকমা দিয়ে মানে প্র্যাকটিসিং মুসলমানদের গুম করা হয়েছে এবং তাদেরকে যারা ফেরত এসছেন, অনেকেই ফেরত আসেননি, কিন্তু যারা ফেরত এসছেন তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল এবং এই মামলাগুলো এখনো এই দাবিতে অবস্থান নেন। এর পরপরই 6 এবং 7 আগস্টে মুক্তি পান 4 জন গুমের ভিকটিম। এদের মধ্যে 3 জন দীর্ঘদিনের গুমের ভিকটিম। কতগুলা লোক হাসিনাকে গালিগালাজ করছে, তখন উনি ভাবছিলেন যে ওনার বোধহয় মাথা নষ্ট হয়ে গেছে, যে হাসিনাকে কার এত সাহস আছে গালি দিয়ে কথা বলবে। কারণ এমন একটা ভয়েস ইন্টারোগেশন সেলে মানুষকে ঝুলিয়ে নির্যাতন করার যন্ত্রের যে পুলিশ সিস্টেম আছে, এগুলোর অস্তিত্ব পাওয়া গিয়েছিল। তো আরেকটা যেটা গুম সংক্রান্ত তদন্ত কমিশন যেটা বলেছেন যে প্রাথমিক প্রতিবেদনে যে গুমের পরিকল্পনা, নির্দেশনা, বাস্তবায়নে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম উঠে এসেছিল তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। মনে রাখতে হবে
যে এরা ছাড়াও আরো অনেকেই এই সিস্টেমেটিক মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল। এটা খুবই সিস্টেমেটিক ভাবে গুম করা হয়েছে। তার জন্য আমরা অনেক সময় বলি খালি জিয়াউল হাসান, কিন্তু জিয়াউল হাসানের সাথে আরো অনেক বড় একটা সাঙ্গপাঙ্গ আছে। সে ধ্বংসের চেষ্টা চালানো হয়, বিশেষভাবে আয়নাঘরের সাথে সংশ্লিষ্ট প্রমাণ ও উপকরণ 2024 সালে 5 আগস্টের পর ধ্বংস করা হয় বলে জানা যায়, যাতে সংশ্লিষ্ট বাহিনীর সংশ্লিষ্টতা আড়াল করা যায়। এছাড়া গুমের সাথে জড়িত অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। কারা তাদের পালাতে দিয়েছে, এই বিষয়টা খতিয়ে দেখা দরকার। তো গুম হওয়া যে পরিবার আছে, যেখানে গুম হওয়া ব্যক্তিদের পরিবার এখনো অনেকে ফেরত আসেননি। পরিবারের যে নারী সদস্যরা রয়েছেন, যেমন মা, স্ত্রী সহ যে শিশুরা, তারা চরম মানসিক, সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক ও নিরাপত্তাজনিত চাপের সম্মুখীন হয়েছেন এবং এখনো হচ্ছেন। যেসব নারীদের স্বামীরা গুম হয়েছেন এবং আজ অবধি ফেরত আসেননি, তারা জানেন না তারা সধবা নাকি বিধবা। এটা কিন্তু সাংঘাতিক ট্রমা। আমরা যে নারীদের সাথে কাজ করছি, তো এই এতগুলা বছর ধরে 2009 সাল থেকে তারা চরম মানসিক ট্রমায় আছেন। কেউ কেউ হোমিসাইডাল ছিলেন, কেউ কেউ সুইসাইডালও ছিলেন। এবং এইটার কিন্তু একটা অনেক জরুরি হলো ট্রমা কাউন্সিলিং। যে বিষয়টা ট্রমা কাউন্সিলিং খুবই জরুরি, এবং গুমের ভিকটিমদেরও ট্রমা কাউন্সিলিং খুবই জরুরি। আর এইসব পরিবারকে হাসিনার আমলে তো বটেই, এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের কটূক্তি ও কলঙ্কের মুখোমুখি হতে হয়েছিল। যেমন প্রতিবেশীরা বিভিন্ন তিরস্কার করেছে, সামাজিকভাবে অপমান করা হয়েছে, বাসা ভাড়া দিতে সমস্যা, এখনো চলছে এটা, মেয়েদের বিয়ে দিতে অসুবিধা, এগুলো তাদের মানসিক যন্ত্রণাকে আরো বাড়িয়ে তুলেছিল। এবং অর্থনৈতিক সংকট সাংঘাতিক। এখন পর্যন্ত ফ্যামিলিগুলা যারা ফেরত এসেছে, তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে গেছে। এবং যেসব পরিবারের যাদের স্বামী বা ছেলে ফেরত আসেনি, তাদের ক্ষেত্রে যে নারী সদস্যরা, তাদেরকে চরমভাবে আর্থিক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। আমরা জানি যে ছোট্ট মেয়ে, সে 4টা-5টা টিউশনি করে, মা টিউশনি করে, এভাবে সংসার চালাচ্ছে তারা। তো এই জায়গা সরকারের এদিকে নজর দেওয়া উচিত যে গুমের ভিকটিম যারা আছে এবং তাদের যে পরিবারের সদস্য, তাদের জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা, কারণ এটা অলরেডি 1 বছর পার হয়ে। তারপরে হচ্ছে এটা যেটা আগেই বলেছি, যে গুমের থেকে ফিরে আসা ব্যক্তির সদস্যরা বিভিন্ন মানসিক ট্রমা, যেমন পিটিএসডি, ডিপ্রেশনের সম্মুখীন হচ্ছেন। তো 2009 সাল থেকে যখন হাসিনা সরকারের আমলে ব্যাপক গুমের ঘটনাগুলো ঘটে, অধিকার তখন থেকেই গুমের বিষয়ে ডকুমেন্টেশন, তথ্যানুসন্ধান, প্রতিবেদন প্রকাশ এবং দেশে এবং আন্তর্জাতিকভাবে অ্যাডভোকেসি শুরু করে। 1700-এর বেশি কেস জমা পড়েছে, যেগুলো তারা যাচাই বাছাই করছেন। সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে যাতে তারা জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তাদের অভিযোগগুলো তুলে ধরতে পারেন। 2017 সাল থেকে অধিকার ভিকটিম পরিবার নারী সদস্যদের ছোটখাটো ব্যবসার কাজে সহায়তা করেছিল। যেমন কিছুটা ছোট ছোট ব্যবসা, যেমন ঘরে থেকে কাপড় বিক্রি করা বা বাচ্চাদের ছোট স্কুলের কিছু খরচ দেওয়া। অধিকার নিজে পারসিকিউটেড অর্গানাইজেশন ছিল, কিন্তু অধিকারে যারা আমাদের এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন, তারা কিছুটা চেষ্টা করেছেন এই বিষয়ে। তো রাটিফিকেশনের জন্য পলিসি অ্যাডভোকেসি করছিল। এবং বলা বাহুল্য, শেখ হাসিনা সরকার এতে কোনো চেষ্টা করেছে বহু বছর ধরে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্প্রতি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অর্ডিন্যান্সের খসড়া প্রকাশ করেছে। তবে এতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, এবং আমরা মানবাধিকার কর্মীরা মনে করি মৃত্যুদণ্ড আসলে কখনো সলিউশন না, এবং বিচার প্রক্রিয়াকে অনেক সময় বাধাগ্রস্ত করে। তার জন্য আমরা মনে করি যে এখানে এই মৃত্যুদণ্ডটা তুলে দেওয়া উচিত, সঠিক বিচার করে আজীবন কারাগারে রাখা উচিত যারা অন্যায়গুলা করেছে। তারপর এবং এখানে ক্ষতিপূরণের বিধান থাকতে হবে, যে ভিকটিম ফ্যামিলিগুলা এবং ভিকটিমদের ক্ষতিপূরণ, তাদের যে পুনর্বাসন, এগুলোর ব্যবস্থা থাকতে হবে। তো অধিকারের কতগুলো সুপারিশ আছে, 10টা সুপারিশ রয়েছে। 1 নাম্বার হচ্ছে সব গুমের ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা। 2, গুম অবস্থা থেকে ফেরত না আসা ব্যক্তিদের অনুসন্ধানের জন্য নীতিমালা প্রণয়ন করে একটি জাতীয় কৌশল গ্রহণ করা অত্যন্ত জরুরি। 3, গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায় করা সব মিথ্যা বা সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করা।
4, গুম অবস্থা থেকে ফেরত না আসা ব্যক্তিদের পরিবার যেমন ভুক্তভোগীর ব্যাংক হিসাব, সম্পদ এবং সম্পত্তি পরিচালনা করতে পারে, সেই জন্য সার্টিফিকেট অফ অ্যাবসেন্স প্রদান করা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের বিধান রাখতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। 5, বিচারিক প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন করা। 6, সন্ত্রাস বিরোধী আইন বাতিল বা সংশোধন করা। 7, গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনায় জড়িত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করা। 8, গুমের প্রমাণ ধ্বংসের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা। 9, ভুক্তভোগী ও তাদের পরিবারের দীর্ঘমেয়াদী ভোগান্তি বন্ধে ন্যায্য, স্বচ্ছ ও দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা। 10, আইসিপিপিইডি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার মান অনুযায়ী ফরেনসিক আইনগত ও তদন্তের সক্ষমতা উন্নত করতে বাংলাদেশ সরকারের কারিগরি ব্যবস্থা উন্নত করা। গুম বাংলাদেশ থেকে নির্মূল হতেই হবে, এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং প্রত্যেককে এই জন্য চেষ্টা চালাতে হবে।